দেখো, আমি আগে রেকর্ড করি নাই, পরে দেখি রেকর্ড করলাম। তো আমরা পড়তেছি তাপ রসায়ন সংজ্ঞাটা বলছি, তারপর বলছি যে তাপ উৎপাদী বিক্রিয়ার সংজ্ঞা, তাপহারী বিক্রিয়ার সংজ্ঞাটাও বলবো। যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় অর্থাৎ বিক্রিয়া অঞ্চলে কি তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে কি বলে? তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আর তাপহারী বিক্রিয়া হচ্ছে এটা উল্টা কথা, বুঝছো? আচ্ছা, এটা একটা এক্সাম্পল দেয়। মনে করো একটা রিয়েকশন কার্বন আর অক্সিজেন মিলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড হয়। এটা ডেল্টা এস এর যে মানটা, এটা আসবে নেগেটিভ। মনে করো নেগেটিভ সম্ভবত 285 কিলো জুল পার মোল। মোল, ঠিক আছে। এটা মানে এই রিয়েকশনের জন্য ডেল্টা এস এর মানটা হচ্ছে এরকম আর কি। মানে এটা একটা নেগেটিভ মান। যদি ডেল্টা মানে এই যে ডেল এস এর মান যদি নেগেটিভ হয়, তাহলে এটা তাপ উৎপত্তি বিক্রিয়া, বুঝছো? তো সংজ্ঞাটা হচ্ছে এরকম: যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় অর্থাৎ বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে কি বলে? তবে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। পরে আমরা একটা এক্সাম্পল দিলাম, যেমন কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড হয়, এটা। আচ্ছা, তাপ হারি বিক্রিয়াটা একটু বলি। তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া দেখো। তাপ হারি বিক্রিয়া যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, শোষিত হয় অর্থাৎ বিক- অর্থাৎ বিক্রিয়া অঞ্চলের যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় অর্থাৎ বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায়, হ্রাস পায় তাকে তাপহারী বিক্রিয়া বলে। ওকে, নতুন মনে হয় অনেকে জয়েন করছো, তাই না? নতুন তোমরা কয়েকজন আসো। যাই হোক, আমরা তাপ রসায়ন পড়াচ্ছি। নতুন যারা আসছো তাদের জন্য বলে দিলাম। আর অনলাইন ক্লাসে তোমরা টাইমলি জয়েন করবে, ঠিক আছে? আজকে হয়তো এলাম করলাম, টাইমলি জয়েন করবা। তাপ রসায়ন পড়তেছি আমরা। আমরা কি পড়তেছি? তাপ রসায়ন, ঠিক আছে। ওকে, সবাই দেখো। এই যে আমরা তাপ রসায়নের সংজ্ঞা আগে ফার্স্টে কি বললাম? তাপ রসায়নের সংজ্ঞাটা দিছি। তারপরে এই সংজ্ঞা এটা, তারপর তাপ উৎপাদী বিক্রিয়া, তারপরে বলছি তাপহারী বিক্রিয়া, সংজ্ঞা দুইটা বলছি আর কি। তোমরা নতুন যারা আছো একটু জয়েন করে নাও বা স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে। ওকে, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় অর্থাৎ বিক্রিয়া অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে কি বলে? তাপ উৎপাদী বিক্রিয়া বলে। এখন আমরা যে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে, কতগুলো অনেকগুলো ইম্পর্টেন্ট টার্ম আছে। এই টার্মগুলো পড়বো আমরা, একটু ম্যাথ দেখবো। এগুলো দেখো, এই যে তাপ রসায়নের, তাপ রসায়ন তাপ রসায়নের দুটো সূত্র আছে, বুঝছো? সূত্রদ্বয়, মানে তাপ রসায়নের দুটা সূত্র আছে, যে সূত্রদ্বয় বলছি, বুঝছো? ওকে, একটা হচ্ছে তোমার, নামটা বলি। দুটো সূত্রের মধ্যে 1 নম্বর সূত্রটা হচ্ছে লেবেশিয়ে এবং ল্যাপ্লাসের সূত্র। লেবেশিয়ে এবং ল্যাপ্লাসের সূত্র। 1 নম্বর সূত্র হচ্ছে তোমার এটা, ঠিক আছে। লেবেশিয়ে এবং ল্যাপ্লাসের সূত্র। আর সেকেন্ড যে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে হ্যাসের সূত্র। এগুলো পরীক্ষা আসবে, বুঝছো? 2 মার্কসের হ্যাসের সূত্র। আর হচ্ছে কি? হ্যাসের সূত্র। তো একজন আমাকে বলো, প্রথম সূত্রটার নাম কি? হ্যালো, ফার্স্টের যে সূত্রটার নাম কি? নাম বলতে পারো না নি? লেখা আছে না নেই? এবার স্পিকারটা অন করে বলো। একটা কি? লেবেশিয়ে এবং ল্যাপ্লাসের সূত্র, আর একটা হচ্ছে হ্যাসের সূত্র। আর একটা কি সূত্র? হ্যাসের সূত্র। তাপ রসায়নের সূত্র হচ্ছে তোমার দুটা সূত্র। তাপ রসায়নের দুইটা সূত্র, একটা হচ্ছে তোমার লেবেশিয়ে এবং ল্যাপ্লাসের সূত্র, আর হচ্ছে কি? হ্যাসের সূত্র, হ্যাসের ল, ইংলিশে বলি হ্যাসের সূত্র।
এখন দেখো, আমরা প্রথম যে সূত্রটা লিখছি সেটা একটু বলি। ফার্স্টে যে সূত্রটা আছে না নেই, সেটা একটু বলি আমরা। প্রথম সূত্রটা হচ্ছে তোমার লেবেশিয়ে এবং ল্যাপ্লাসের সূত্র। লেবেশিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। ল্যাপ্লাসের সূত্র, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার এরকম, মানে স্টেটমেন্টটা বলতেছে আর কি, যে এটা কি স্টেট কি স্টেট করে সে সূত্রটা দেখো। আমি একটা আগে একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো আর কি। ধরো, ধরো একটা রিয়েকশন, একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো নাইট্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে, এটা দুটো রিয়েকশন করতেছে। তোমরা নিশ্চয়ই জানো নাইট্রোজেনের সাথে যদি অক্সিজেন রিয়েকশন করে তাহলে কি তৈরি করবে। এরকম হইতে পারে, তারা নাইট্রিক অক্সাইড, এর নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। ধরে নাও যে এই এই রিয়েকশনের জন্য ডেল্টা এর মান হচ্ছে +50 কিলোজুল। জাস্ট এটা ধরে নিচ্ছি আর কি। নাইট্রোজেনের সাথে অক্সিজেনের রিয়েকশনে নাইট্রিক অক্সাইড তৈরি করতেছি। এখানে ডেল্টা এর মান হচ্ছে +50 কিলোজুল। ঠিক আছে, যেহেতু এটা রিয়েকশন, এটা নিশ্চয়ই বিক্রিয়া দুই প্রকার আমি বলছি, তাপ উৎপত্তি হবে বা তাপহারী হবে। এখানে ডেল্টা এর মানটা পজিটিভ, মানে এই রিয়েকশনটা হচ্ছে তোমার তাপহারী রিয়েকশন। এটা কি রিয়েকশন? তাপহারী। বুঝছো? এই রিয়েকশনটার নাম হচ্ছে কি তাপহারী। এটাকে আমরা তাপহারী রিয়েকশন বলবো। এখন এই রিয়েকশনটা যদি প্রশ্ন থাকলে বলো, হ্যাঁ, যদি রিয়েকশনটা তুমি রিভার্স লেখো আর কি, আমি যদি চেঞ্জ করে রিয়েকশনটা লিখি, হ্যাঁ, তাহলে দেখো চেঞ্জ করে, মানে আমি যদি এরকম লিখি যে নাইট্রিক অক্সাইড আগে দিয়ে দিলাম। হ্যালো, হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বলো। যদি এরকম লিখলাম তাহলে এখানে এই ক্ষেত্রে ডেল্টা এর মান হবে মাইনাস কত, 50 কিলোজুল। বুঝছো? তার মানে হচ্ছে তুমি কি কেউ কোনো প্রশ্ন করবা? এই যে দেখো, নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড তৈরি হয়েছে। এই রিয়েকশনটা কি রিয়েকশনটা? তাপহারী। তাপহারীর ক্ষেত্রে ডেল্টা এর মানটা পজিটিভ। এই রিয়েকশনটা যদি রিভার্স হয়, মানে উল্টা দিকে যদি সংঘটিত হয়, বুঝছো, তো এই যে নাইট্রিক অক্সাইডটা ভেঙে নাইট্রোজেন অক্সিজেন, তখন হচ্ছে নেগেটিভ। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম আর কি, যে এই যে প্রথমটা 50 বা +50, পরটা -50। এখন একটু দুইটা রিয়েকশনের দিকে একটু একটু অবজার্ভ করে দেখো, দুইটা রিয়েকশনের মধ্যে এটা একটু তুমি খেয়াল করলে দেখবা যে প্রথম রিয়েকশনটা আর সেকেন্ড রিয়েকশনটা পরস্পরের উল্টা। প্রথম রিয়েকশন এবং সেকেন্ড রিয়েকশন হচ্ছে পরস্পরের উল্টা। প্রথম রিয়েকশন এবং পরের রিয়েকশনটা জাস্ট অপোজিট। প্রথমটা যদি তোমার তাপহারী রিয়েকশন হয়, পরেরটা কি হবে? তাপ উৎপাদী। এটা কি হবে? তাপ উৎপাদী। তাহলে এটাকে আমি এটা স্টেটমেন্টটা কিভাবে লিখবো, বা খাতায় তুমি কি কিভাবে লিখবা? খাতায় লিখতে হবে এরকম, যে কোনো একটা রিয়েকশন, কোনো একটা বিক্রিয়া একদিকে সম্পন্ন হলে তাপের যে মান, এই বিক্রিয়াটি বিপরীত দিক থেকে সংঘটিত হলেও তাপের মান সমান, কিন্তু চিহ্নটা বিপরীত। কোন রিয়েকশন, কোন বিক্রিয়া একদিকে সম্পন্ন হলে তাপের যে মান, বিক্রিয়াটি বিপরীত দিক থেকে সংঘটিত হলেও তাপের মান কি হবে? সমান, কিন্তু চিহ্নটা হবে বিপরীত। অর্থাৎ একদিকে যদি তাপহারী হয়, অন্যদিকে রিভার্স ভাবে যদি রিয়েকশনটা ঘটে, তাহলে কি হবে? তাপ উৎপত্তি হবে। ওখানে আমি স্টেটমেন্ট একটু দেখাই, লেখো তোমরা সবাই। আজকে যা পড়াবো এগুলো পরীক্ষায় সবার আসবে। কোন বিক্রিয়া, বিক্রিয়া একদিকে, একদিকে বলতে আমরা তাপ উৎপত্তি বা তাপারি যে কোনো একটা বুঝাইছে আর কি। কোনো বিক্রিয়া একদিকে সম্পন্ন হলে, সম্পন্ন হলে তাপের যে মান, মান হয়, কোন বিক্রিয়া একদিকে সম্পন্ন হলে তাপের যে মান হয়, বিক্রিয়াটি, সরি, বিক্রিয়া, বিক্রিয়াটি, কোন বিক্রিয়া একদিকে সম্পন্ন হলে তাপের যে মান হয়, বিক্রিয়াটি বিপরীত দিক থেকে সংঘটিত হলে, বিপরীত দিক থেকে সম্পন্ন হলে তাপের মান সমান, তাপের মান সমান, কিন্তু চিহ্নটি নেগেটিভ। চিহ্নটি sorry, চিহ্নটি কি হবে? চিহ্নটি, তারপর মান সমান কিন্তু চিহ্নটা হচ্ছে বিপরীত আর কি, বিপরীত। বিপরীত তোমরা একটু তুলে ফেলো। এখানে একটা লেখা মনে হয় একটু বোঝা যাচ্ছে না, এটা মুছে দিয়ে আমি দেখো। এই রিয়েকশনটা এটা মনে হয় বোঝা যাচ্ছে না একটা।
এই যে এখানে বিক্রিয়ার কথাটা আছে না নেই, এটা কি বোঝা যাচ্ছে? এটা আমি ভালোভাবে লিখে দিই, হ্যাঁ, একটু ঝাপসা হয়ে গেছে আর কি। ওকে, কোনো বিক্রিয়া একদিকে সম্পন্ন হলে তাপের যে মান হয়, হ্যাঁ, বিক্রিয়াটি বিক্রিয়াটি বিপরীত দিক থেকে সম্পন্ন হলে তাপের মান সমান, কিন্তু চিহ্নটা কি হবে? বিপরীত চিহ্নটা কি হবে? নেগেটিভ। ওকে, একদিকে হয় যদি পজিটিভ হয়, আর দিকে কি হবে? নেগেটিভ। ওকে, এখন বলো, উইলিংলি কি আনসার দিবা? কেউ আনসার দিতে পারবা নি? একজনে, আমি যে কথাটা বলছি আনসার দিতে পারবা নি? সুন্না, এটা ডব্লিউটি, গেস্ট, শাপলা, সামিয়া। শাপলা তুমি বলো, একটু আগে কে জানেন মাইশা নাকি আনসার দিছিল, একদম আনসার বলতে পারবা নি? কি বলছি, বিক্রিয়াটা কি লেখা আছে কি? সবাই শুনুক, একজনে বলো। কোনো বিক্রিয়া একদিকে সম্পন্ন হলে তাপের যে মান, বিক্রিয়াটি বিপরীত দিক থেকে সম্পন্ন হলে তাপের মান সমান, কিন্তু চিহ্নটা বিপরীত। এই যে উপরে একটু জাস্ট এক্সাম্পল দিলে খেয়াল করবা। এই যে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড হয়, এটা ডেল্টা ইজ পজিটিভ। আবার উল্টা দিকে হলে সেটা কি হবে? নেগেটিভ। একদিকে যদি পজিটিভ হয়, অন্যদিকে কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, এটা এটা হচ্ছে লেবেশিয়ে এবং ল্যাপ্লাসের সূত্র। লেবে 2 মার্কসের, এটা 2 মার্কস, পরীক্ষায় আসবে 2 মার্কস এটা। ঠিক আছে, এটা মার্কস কত? এটার মার্কস হচ্ছে 2। ঠিক আছে, ওটা তোমার জ্ঞান জ্ঞানমূলক প্রশ্নতে আসে, এটা আসবে আর কি, আসে এটা। ওকে, সেকেন্ড সূত্রটা আমরা একটু যাই। আমরা নিশ্চয়ই এটা বুঝাইতে পারছি, একটা এক্সাম্পলটা আমি যদিও আগে দিচ্ছি আর কি, আগে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাইছিলাম যে একদিকে যদি পজিটিভ হয়, ওদিকে কি হয়? নেগেটিভ। ওকে, তো পরের সূত্রটা হচ্ছে আমাদের কিসের সূত্র? হ্যাসের সূত্র। সেকেন্ড সূত্রটা কি? হ্যাসের সূত্র, একটু দেখো। হ্যাসের সূত্র, হ্যাসের সূত্র। এটাও আমি আসলে একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই, পরে আমি স্টেট করবো আর কি। ঠিক আছে, স্টেটমেন্ট একটু পড়ে দেই, সবাই একটু খেয়াল করে দেখো। হ্যাসের সূত্র ওটা কি কলেজে ক্লাসের সময় ওটা কিন্তু পড়াইছি, হ্যাঁ, এসএস লটা ক্লাসে পড়ানো হয়েছে। তোমরা কেউ কি জানো, মনে আছে কি? আচ্ছা দেখো, এটা হচ্ছে ধরো, আমি একটা এক্সাম্পল দিই। এ এ হচ্ছে একটা বিক্রিয়ক, এটা কনভার্ট হয়ে এটা রিয়েকশন করে সেটা মনে করো ডি তৈরি করছে। ঠিক আছে, এখানে ধরো এটা হচ্ছে তোমার বিক্রিয়ক, এটা কি? এটা হচ্ছে তোমার বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়ক, আর ডি হচ্ছে তোমার কি? উৎপাদ। এটা কি? উৎপাদ। ঠিক আছে, এ হচ্ছে বিক্রিয়ক আর ডি হচ্ছে কি? উৎপাদ। ধরো এটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই। ধরো বিজ্ঞানী, আজকে কারা কারা আছে এখানে? বিজ্ঞানী নিপা আছে মনে হয় নাকি? হ্যাঁ, ধরো নিপার কথাই বলি। বিজ্ঞানী নিপা, সে কি করছে জানো? আজকের ক্লাসে নিপা আছে, বিজ্ঞানী নিপা, সে এ থেকে সরাসরি ডি বানায় ফেলছে আর কি। এ হচ্ছে বিক্রিয়ক, ডি উৎপাদ। সে সরাসরি একটা মানে একটা রিয়েকশনের মাধ্যমে এ থেকে সরাসরি তাপ টাপ দিয়ে ডি তৈরি করে ফেলছে আর কি। ঠিক আছে, আচ্ছা, আরেকজন বিজ্ঞানী, ধরো বিজ্ঞানী এখানে আর কে কে জানি আছে, আছে আমাদের কি আছে, সামিয়া আছে, সামিয়া, সামিয়া, সামিয়া। ঠিক আছে, সে কি করছে জানো? সে প্রথমে কি বানাইছে, ধরো এ থেকে বানাইছে প্রথমে, প্রথমে এ থেকে বানাইছে সে বি, পরে বি থেকে সে বানাইছে সি, পরে সে সি থেকে বানাইছে কি? ডি। একটু ভালো করে চিন্তা করে দেখো তো, যে এই রিয়েকশনে মানে এ থেকে ডি সরাসরি বানানো হয়েছে। নিপা যে কাজটা করছে সরাসরি এ থেকে ডি বানাইছে, কিন্তু আরেকজন কি করছে? সে প্রথমে বানাইছে এ থেকে বি, পরে বি থেকে আবার সি, সি থেকে কি? ডি। যেহেতু এ থেকে বি, এটা নিশ্চয়ই একটা ক্ষুদ্র একটা রিয়েকশন, এখানে ডেল্টা এস 1, এখানে আবার ডেল্টা এস কত? 2। তাপের পরিবর্তন হবে যেহেতু আমরা তাপ প্রসারণ করতেছি, এখানে ডেল্টা এস 3। আর এইখানে যে তাপের পরিবর্তনটা সেটা হচ্ছে কত? ডেল্টা এস। বুঝছো? এখন একটু চিন্তা করে দেখো, যে প্রথম ক্ষেত্রে বিক্রিয়ক উৎপাদ যা ছিল, পরের ক্ষেত্রে কিন্তু একই জিনিস, বিক্রিয়ক উৎপাদ কিন্তু সেম, বাট মাঝখানে ইন্টারমিডিয়েট কয়েকটা স্টেপ হয়েছে আর কি। এখন ওই এই সূত্রে কি বলছে জানো? যে সূত্রটা বলছে এরকম, যে যদি কোনো রিয়াকশনের, যদি কোনো বিক্রিয়ার প্রারম্ভিক এবং শেষ অবস্থা যদি ঠিক থাকে, প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থা যদি ঠিক থাকে, তাহলে বিক্রিয়াটি এক ধাপে সংঘটিত হোক অথবা ভিন্ন ভিন্ন ধাপে সংঘটিত হোক না কেন, তার এনথ্যালপির মান কি হবে? সমান হবে। এনথ্যালপির মান কি হবে? সমান। তো এখানে ডেল্টা এস এর মানটা যদি তোমার ডেল্টা এস ইকুয়াল হবে ডেল্টা এস 1
ডেল্টা এইচ টু প্লাস কত ডেল্টা এইচ থ্রি। বুঝছো? এটাই হচ্ছে তোমার হ্যাসের সূত্র, যে কোনো বিক্রিয়ার প্রাথমিক এবং শেষ অবস্থা যদি ঠিক থাকে, যে বিক্রিয়াটা এক ধাপে সংঘটিত হোক অথবা ভিন্ন ভিন্ন ধাপে সংঘটিত হোক না কেন, তার এনথালপির মান সমান। এখানে এক ধাপে তাপের যে পরিবর্তন, এখানে তিনটা ধাপে, হ্যাঁ, তাপের যে মান এটা কি হবে, সমান হবে আর কি। সমান হবে। তোমরা কি সবাই বুঝতে পারছো? মেসেজ দিও, কথা না বললে মেসেজ দিলে হবে। একজনের কথা শুনতে চাই, বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। কি তোমার নাম কি? সামিয়া। সামিয়া, ওকে। ঠিক আছে, গুড। একজনে আনসার দিই, সবাই আনসার দিলে আবার একটু সমস্যা হবে। এটা বুঝতে পারছো না? এটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে, এটা 2 মার্কসের প্রশ্ন আসবে। এটা তোমার 2 মার্কসের প্রশ্ন, মানে খতে আসবে, যাও ওই সামনে যে পরীক্ষা আছে খতে এই প্রশ্নটা দেওয়া হবে 2 মার্কস। আর হেসের যে সূত্রটা, প্রথমে যে সূত্রটা বললাম, ল্যাবেশিয়ান ল্যাপ্লাস, 1 মার্কস, এই 2 মার্কস, 2 মার্কস তোমরা পাইয়ে যাবে যদি ক্লাসটা মনোযোগ সহকারে পড়ো। এটা স্টেটমেন্ট আমার মনে হয় না লেখা দরকার, আমি কি লিখে দিব? না, তোমরা বই দিকে পড়বা? স্টেটমেন্টটা বই দিকে শিখো, আমি কিন্তু বুঝাই দিছি, বই দিকে পড়লে বুঝতে পারবা। আমি আর এটা লিখে দিলাম না, না লিখে দিতাম? লিখে দিলেন স্যার। লিখে দিতাম নি? আচ্ছা, লিখেছে, লেখো, সবাই লেখো। কোনো বিক্রিয়া, তোমরা পরীক্ষায় কিন্তু মানে উদাহরণটা আগে দিও না, বুঝছো? আমি তো তোমাদের বুঝানোর জন্য উদাহরণটা আগে দিচ্ছি। তোমরা কি করবে জানো? তোমরা আগে স্টেটমেন্টটা করবে, আগে এটা বিবৃতিটা দিবা, তারপরে এক্সাম্পলটা দিবা, ঠিক আছে? দেখো, কোনো বিক্রিয়া, কোনো বিক্রিয়ার প্রাথমিক এবং শেষ অবস্থা, মানে বিক্রিয়ক উৎপাদ আর কি, যেটা বলি প্রাথমিক এবং শেষ অবস্থা, শেষ অবস্থা, পুরো বিক্রিয়ার প্রাথমিক এবং শেষ অবস্থা ঠিক থাকলে, কোনো বিক্রিয়ার প্রাথমিক এবং শেষ অবস্থা ঠিক থাকলে বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন, একাধিক ধাপে সংঘটিত হোক না কেন, এক ধাপে হইতে পারে একাধিক ধাপে, যে যে ধাপেই হোক, কোনো বিক্রিয়ার প্রাথমিক এবং শেষ অবস্থা ঠিক থাকলে বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন, তাপের মান কি হবে? তাপের মান বা এটাকে এনথালপি বলে, তাপের মান সবসময় কি হবে? সবসময় সমান হবে। এটা স্টেটমেন্ট দেখো, তুমি যদি বুঝে স্টেটমেন্ট দাও তাহলে অনেকভাবে এটাকে লেখা যায়, বুঝছো স্টেটমেন্টটা? তুমি যদি বলো কোনো বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ যদি একই থাকে, বিক্রিয়া এক ধাপে সংঘটিত হোক অথবা ভিন্ন ভিন্ন ধাপে সংঘটিত হোক না কেন, তার তাপের মান বা এনথালপির মান কি সমান। তুমি এটা এটা বুঝতে হবে আর কি। বুঝলে তুমি আনসার কারেক্টলি লিখতে পারবা, বুঝছো? যদি তুমি বুঝো তাহলে আনসার সুন্দরভাবে লিখতে পারো। সামিয়া, তুমি কি বুঝছো এটা? জি স্যার, বুঝছি। ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এটা কিন্তু পরীক্ষায় 3 মার্কস পাই গেল আজকে। ক হচ্ছে কি, কি বলছি বলো, এটা লেবেশিয়ার ল্যাপ্লাসের সূত্র, আর খ হচ্ছে কি, হেসের সূত্র, ঠিক আছে? এখন আমরা আরেকটা প্রশ্ন, গো আর ঘ আছে না নি, এখানে তাপ রসায়ন থেকে একটা পুরো সৃজনশীল প্রশ্ন হবে, ক্রিয়েটিভ প্রশ্ন হবে, বুঝছো? যারা কলেজে যারা ক্লাস করছো তারা জানো, নিশ্চয়ই পড়াইছি এটা। এখন দেখো, এখন হচ্ছে যে এই যে আমি সূত্রগুলো পড়লাম, হ্যাঁ, এই সূত্রগুলো পড়ছি, এগুলোর মধ্যে মানে তাপের বিভিন্ন রকমের তাপের সংজ্ঞা শিখতে হবে বই থেকে, বুঝছো? বিভিন্ন প্রকার তাপ, যেহেতু তাপ রসায়ন পড়তেছি, বিভিন্ন প্রকার তাপ, এগুলো আমি যে সংজ্ঞাগুলো লিখবো না, কিন্তু ভালো করে শিখবা। প্রকার তাপ, 1 নম্বর যে তাপ সেটা কি বলে তোমার সংগঠন তাপ, বুঝছো? সবাই লেখো, এটা আমি সংজ্ঞাটা বলবো, সংগঠন তাপ। এটাকে শর্টকাট বলে গঠন তাপও বলে, বুঝছো? গঠন তাপ। আবার অনেক সময় এটাকে কি বলে যেন প্রমাণ গঠন তাপও বলে, প্রমাণ গঠন তাপ। হ্যাঁ। সামিয়া, তুমি বলো কি লিখছি, বলো। সংগঠন তাপ, গঠন তাপ বা প্রমাণ গঠন তাপ। গুড। তারপরে আরেকটা দেখো, সেটা হচ্ছে তোমার আহ, প্রশমন তাপ একটা আছে, এটা আমরা পড়বো। এটা আজকে এটার প্রশ্ন আছে, বড় প্রশ্ন, এটা শিখবো, প্রশমন তাপ, এটাও সঙ্গে শিখবা, ঠিক আছে? তারপরে হচ্ছে দহন তাপ, দহন তাপ, অনেক সময় আবার প্রমাণ দহন তাপও বলে, বুঝছো? প্রমাণ দহন তাপ, দুটোর সঙ্গে, দুটো একই না সঙ্গে, বাট কাছাকাছি আর কি, প্রমাণ দহন তাপ। এটা আমরা পড়বো, এটা এটা ওদেরকে শিখতে হবে।
সংগঠন তাপ, গঠন তাপ, প্রমাণ গঠন তাপ, প্রশমন তাপ, দহন তাপ, হ্যাঁ, বা প্রমাণ দহন তাপ। আর একটা আছে দ্রবণ তাপ। দ্রবণ তাপ, ঠিক আছে। এটা এই সংজ্ঞাগুলো সংজ্ঞাগুলো আমি একটু তোমাদেরকে বলি তো, একবারে একবারে ইজি সংজ্ঞা। আমি এই সংজ্ঞাগুলো আর লিখবো না, কারণ আমাদের আরোটা ইম্পর্টেন্ট আর একটা টপিক বাকি আছে। 40 মিনিট ক্লাস, তো 40 মিনিট এমনি ক্লাস বন্ধ হয়ে যাবে, আর 16 মিনিট আছে। এই সংজ্ঞাগুলা তোমরা বাসায় শিখবা, ঠিক আছে? হোমওয়ার্ক দিচ্ছি, আমি সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি, দেখো। সংগঠন তাপ বা ঘটন তাপ এটা কি জানো? যে কোনো একটা পদার্থ গঠিত হতে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে বা প্রয়োজন হয় আর কি, বুঝছো? যেমন আমি একটা এক্সাম্পল দিই, মনে করো কার্বন, ঠিক আছে? কার্বন আর অক্সিজেন মিলে কি হয়? কার্বন কার্বন, ডাইঅক্সাইড। তাই না? এটা এখন দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড যে তৈরি হয়েছে, কই থেকে তৈরি করছে আমরা? কার্বন থেকে। আর কই থেকে? অক্সিজেন থেকে, তাই না? কার্বন জি। ডাইঅক্সাইড তৈরি হয়েছে কার্বন এবং অক্সিজেন থেকে, অর্থাৎ কোনো একটা যৌগ, এই দেখো এই যৌগটা, ঠিক আছে? এটার এক মোল, এখানে কিন্তু এক মোল আছে। কোনো পদার্থের এক মোল তার উপাদান মৌল থেকে তৈরি হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, অথবা যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তাকে কি বলে? তাকে সংগঠন তাপ বা গঠন তাপ বলে। তোমরা কি আমার কথা কি বুঝতে পারছো? যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতে, কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন আর অক্সিজেন আছে। কার্বন ডাইঅক্সাইডের উপাদান হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইডের উপাদান হচ্ছে কার্বন এবং অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইডের উপাদান হচ্ছে কার্বন এবং অক্সিজেন। তাই কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে কার্বন লাগছে আর অক্সিজেন লাগছে। এই জন্য বলছি যে কোনো একটা পদার্থ তার উপাদান মৌল থেকে তৈরি করতে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তাকে কি বলে? সংগঠন তাপ। মেসেজ দিছো নাকি? জি স্যার, ইয়েস স্যার, আচ্ছা ওকে গুড। সংজ্ঞাটা লিখে দিই গঠন তাপের, হ্যাঁ। গঠন তাপ লিখে দিই নাকি? গঠন তাপ লেখলো সবাই। কোনো পদার্থ, তোমরা লিখে ফেলতে পারো, কোনো পদার্থ তার উপাদান মৌল হতে তৈরি করলে যে পরিমাণ যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে, তাকে কি বলে? তাকে গঠন তাপ বলে, ঠিক আছে। গঠন তাপ বা সংগঠন তাপ, বুঝছো? গঠন তাপ বা সংগঠন তাপ। এখন তোমরা হয়তো প্রশ্ন করবে, স্যার আপনি তো প্রমাণ গঠন তাপের কথা বলছি, এটা হচ্ছে প্রমাণ অবস্থা। যখন প্রমাণ অবস্থায় বলবো যে প্রমাণ তাপমাত্রা এবং চাপে, মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 এটমসফিয়ার তাপে, হ্যাঁ, কোন একটা পদার্থ তার উপাদান মৌল থেকে তৈরি করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তাকে প্রমাণ সংগঠন তাপ বলে, বুঝছো? প্রমাণ অবস্থায় যেটা ঘটে, যেটা প্রমাণ অবস্থায় ঘটে, যেটা প্রমাণ অবস্থায় ঘটে, বুঝছো? এটাই হচ্ছে আমাদের প্রমাণ তাপ আর কি, প্রমাণ সংগঠন তাপ। তোমরা কি সবাই বুঝতে পারছো আমার কথা? সামিয়া, তুমি কি বুঝছো? জি স্যার। ওকে। তুমি কি ক্লাস করো রেগুলার কলেজে? জি স্যার, ও কদিন ধরে স্যার করলাম। আচ্ছা ওকে, ঠিক আছে। দেখো, কোন পদার্থ, ওই জিনিস সঙ্গে লিখছিলাম, ও পাইছি। তার, এটা তাপ না, sorry, তার হবে, তার। কোন পদার্থ তার উপাদান মূল হতে তৈরি করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তার উপাদান, এটা হচ্ছে তাপ না কিন্তু, এটা বুঝছো? সবাই ঠিক করে এটা। কোন পদার্থ তার উপাদান মূল হতে তৈরি করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, ঠিক আছে। যেমন মনে করো, তুমি তুমি যদি মনে করো নাইট্রিক অক্সাইড তৈরি করলা, এটা কই থেকে তৈরি করবা? নাইট্রোজেন থেকে আর অক্সিজেন থেকে, তাই না? নাইট্রোজেন আর অক্সিজেন থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করবা। এই যে পদার্থটা এক মোল তুমি তৈরি করছো তার উপাদান মৌল থেকে, তখন যে তাপের যে পরিবর্তনটা ঘটে, তখন তাপের যে পরিবর্তন ঘটে, ঠিক আছে, তাকে কি বলে? গঠন তাপ বলি। আর যদি প্রমাণ অবস্থায় বলি, প্রমাণ তাপমাত্রা এবং চাপে, আমরা যদি প্রমাণ তাপমাত্রা এবং চাপটা যদি আগে লাগাই দিই, তাহলে কি হবে? প্রমাণ সংগঠন তাপ। প্রমাণ সংগঠন তাপ। সবাই কি বুঝতে পারছো না? কথা না বললে হ্যাঁ জি স্যার, ওকে গুড, ভেরি গুড স্যার, নতুন জয়েন করছি। উপরের গুলা দেখালে। রূপক নিরূপক, আচ্ছা এটা, এটা পরে তোমাকে দেখি আমি, আমার এই শিটটা যদি হবে, বুঝছো নাকি, এটা একটা নোট হবে, বুঝছো? নোট হইতে পারে, যদি নোট সেভ হয় আমি এই নোটটা তোমাদেরকে দিয়ে দিব না পরে।
ওকে, আপাতত ক্লাস করো, ঠিক আছে? এই প্রথম থেকে যা পড়াইছি এটা তো অনেক কিছু পড়াইছি, তাপ রসায়ন পড়াইছি, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া পড়াইছি। আর ক্লাসে জয়েন করলে টাইমলি জয়েন করবা, আজকে হচ্ছে ঠিক আছে একটু পরে দিলাম এলাও করতে। তোমরা 19 জন আছো না 18 জন আছো? আমি সব 19 জন, ওকে। এখন আমরা যাই। এখন দেখো, তুমি দেখো এই যে প্রশমন তাপের যে সংজ্ঞা, এটা এটা নিয়ে আজকে পড়া আছে, 3 মার্কসের একটা প্রশ্ন পড়াবো প্রশমন তাপ থেকে। জি, সংগঠিত তাপ আমরা নিশ্চয়ই বুঝছি। প্রশমন তাপ, দহন তাপ, এগুলা। দহন তাপ হচ্ছে আসলে মানে পুরানো আর কি, কোনো একটা পদার্থকে পুরাতে, পুরালে যে পরিমাণ তাপের পরিবর্তন। আর দ্রবণ তাপ মানে, হ্যাঁ অক্সিজেনের সাহায্যে স্যার পুরানো অক্সিজেনের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওকে। আমরা একটু প্রশমনে যাই, ঠিক আছে? প্রশমন থেকে একটা একটা সৃজনশীল প্রশ্নের একটা পার্ট হবে 3 মার্কস, এটা একটু দেখো সবাই। আমরা একটু প্রশমন তাপটা পড়ে এলাই, হ্যাঁ? সবাই একটু দেখো। প্রশমন তাপ, প্রশমন তাপ যারা কলেজে যারা ক্লাস করছে তারা নিশ্চয়ই জানো। প্রশমন তাপ একটু বলি। প্রশমন তাপ, আমার লেখা কি দেখা যাচ্ছে? প্রশমন তাপ, ওকে ঠিক আছে। প্রশমন, প্রশমন মানে হচ্ছে কি জানো, যেহেতু এটা কেমিস্ট্রি পড়তেছি, নিউট্রালাইজেশন, এখানে অ্যাসিড বেসের একটা কথা আছে। প্রশমন মানে এখানে একটা রিয়াকশনের কথা বুঝাইছে, বুঝছো? বিক্রিয়ার প্রশমন তাপ মানে এখানে একটা অ্যাসিড এবং ক্ষারের কথা। আমি আগে একটা একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো, দেখো। পরে আমি সংজ্ঞাটা আসতেছি। ধর মনে করো, লাল কালি দিলে ভালো না কালো কালি দিলে ভালো ভালো? HCl। আচ্ছা দেখো, HCl প্লাস হচ্ছে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, সবাই একটু ভালো করে খেয়াল করো। HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা রিয়েকশন করে লবণ আর পানি তৈরি করছে। দেখো এই এই রিয়েকশন থেকে অনেক কিছু শেখার আছে, বুঝছো? তুমি এই রিয়েকশনে এসিড, এসিড কি, এসিডের সংজ্ঞা শিখবা, এখানে ক্ষার কি এটাও শিখবা, লবণ কি সেটা শিখবা। আর পানি তো আমরা জানি পানি কি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। দেখো একটু প্রশমন তাপটা হচ্ছে কি জানো, যে একটা এসিড এবং একটা ক্ষার যখন রিয়েকশন করে তখন যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে বলে কি? প্রশমন তাপ। এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, আর এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয় কি জানো, ওটা তৈরি হয় তোমার লবণ, লবণ তৈরি হয় আর পানি তৈরি হবে, আর কি হবে? পানি, ঠিক আছে? এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয়। তুমি যদি লবণের সংজ্ঞা শিখতে চাও তাহলে কিন্তু এখান থেকে শিখতে পারবে। দেখছো লবণের সংজ্ঞা কি কেউ বলতে পারো নি? লবণ কি? আমরা যে লবণ খাই, লবণের একটা সংজ্ঞা আছে না নেই? লবণ, লবণের সংজ্ঞা কি বলতে পারবা? এনিওয়ান? আমরা এখান থেকে সংজ্ঞা বলতে পারি। দেখো, এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে পদার্থ তৈরি হয় তাকে কি বলে? লবণ। এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে পদার্থ তৈরি হয় তাকে লবণ বলে, আমরা এইভাবে সংজ্ঞা বলতে পারি। আর এসিড হচ্ছে কি জানো, যে যাদের মধ্যে হাইড্রোজেন থাকে এবং জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন প্লাস প্রদান করে তারা হচ্ছে এসিড। যাদের মধ্যে ওএইচ থাকে, বুঝছো, ওএইচ, এরা হচ্ছে ক্ষার। ঠিক আছে, এটা একটা সাধারণ সংজ্ঞা বললাম, সেকেন্ড পেপারে এই চ্যাপ্টারটা ডিটেইলস আরো পড়বো আর কি। সংজ্ঞাটা দেখো, এসিড এবং ক্ষারের বিক্রিয়া হলো সংজ্ঞাটা, প্রশমন তাপের সংজ্ঞাটা সবাই একটু লিখে ফেলো। আমি বলতেছি, আমি একটা এক্সাম্পল দিলাম। এটার মনে করো ডেল্টা এস এর মান বা প্রশমন তাপের মানটা কত ধরো, -57, -57.34 কিলো জুল, কিলো জুল, বুঝছো? এই রিয়েকশনের ডেল্টা এইচ এর যে মানটা আর কি, ডেল্টা এইচ এর মান হচ্ছে এটা, এইটা -57.34 এগুলো কিলো জুল। নির্দিষ্ট নি স্যার ডেল্টা এইচ এর মান? হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা পড়বো একটু পরে, হ্যাঁ নির্দিষ্ট। শক্তিশালী আছে না, না না, সব সব রিয়েকশনের জন্য একই রকম না, এক একটা রিয়েকশনের জন্য এক এক রকম, কিন্তু HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এরকম। আরো অন্যান্য কিছু শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার আছে তাদের জন্য সেম হয়, মোটামুটি সেম হয় আর কি। ওকে, সংখ্যাটা দেখো, সংখ্যা সবাই দেখো। অম্ল, অ্যাসিড মানে অম্ল আর কি, অম্ল এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল, 1 মোল পানি তৈরি করলে যে পরিমাণ, যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে প্রশমন তাপ বলে, বুঝছো? প্রশমন তাপে এখানে আরো অনেক কথা কথা বলা যায়, শোনো। একটা এসিড এবং ক্ষার, যেমন এসিড তো একটা ক্ষয়কারী পদার্থ,
হ্যাঁ, ক্ষারও এরকম একটা পদার্থ। এসিড যখন, এসিড এবং ক্ষার যখন রিয়েকশন করে তখন কিন্তু একটার পাওয়ার আর একটা নষ্ট করে ফেলে, বুঝছো? এসিড ক্ষার একসাথে মিশ্রিত করলে একটার পাওয়ার আর একটা কি করে ফেলে, নষ্ট করে ফেলে। যেমন কে জানি একটু প্রশ্ন করলাম মনে হয়। হ্যাঁ, HCl তো একটা অ্যাসিড, অ্যাসিড। HCl হচ্ছে একটা অ্যাসিড, মেসেজ দিছো না? HCl হচ্ছে একটা অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। আচ্ছা, এখন অ্যাসিড, একটা অ্যাসিডের মধ্যে তুমি যদি ক্ষার ঢেলে দাও আর কি, বুঝছো? অ্যাসিডের মধ্যে একটা ক্ষার ঢাললে অ্যাসিডের ক্ষমতা নষ্ট হয়ে যায়। এখন মনে করো, একটু একটা বলতেছি আর কি, ধরো মানে তোমার হাতে হয়তো একটু অ্যাসিড পড়ে গেছে, প্র্যাকটিক্যাল করতে গিয়ে হাতে অল্প একটু অ্যাসিড পড়ে গেছে, তখন তুমি ইনস্ট্যান্ট কি দিবা বলো তো? হালকা একটু ক্ষার দিয়ে দিবা আর কি, বুঝছো? বেশি পানি দিলে হবে, পানি দেওয়া সবচেয়ে ভালো, পানি দিলে এই সেলের ক্ষমতা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। আর একটু খারও দিয়ে দিতে পারো আর কি, ঠিক আছে? অল্প খার দিলে ওটা ইয়ে হয়ে যাবে, নিউট্রালাইজড হয়ে যাবে আর কি, এসিডের যে ক্ষমতা, সব ক্ষমতাটা সে নষ্ট করে ফেলে। কারণ লবণ আর পানি, লবণ আর পানি তো মানুষের শরীরের কোনো ক্ষতি করে না। কারণ বুঝতে পারছো আমার কথা? এসিড যদি কোনো কারণে ভুলবশত অল্প একটু পড়ে যায় আর কি, হ্যাঁ, খার তো আর সবসময় তুমি আশেপাশে পাইতে না, খার পাইলে একটু খার দিলে এটা কি হবে, এসিডের ক্ষমতাটা নষ্ট করে ফেলবে আর কি, ঠিক আছে? এটা অথবা যদি কারো গায়ে এসিড পড়ে যায় কোনো ভুলে, অতিরিক্ত পানি দিতে হবে, পানি দিলে এসিডের ক্ষমতাটা হ্রাস পাবে আর কি, নষ্ট হয়ে যাবে আর কি। ওকে, যাক। অম্ল এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি তৈরি করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে কি বলে? প্রশমন তাপ বলে, বুঝছো? আচ্ছা, এখন এইখান থেকে একটা একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, 3 মাসের একটা প্রশ্ন, সেটা বলি। যে প্রশমন তাপ তো আমরা বললাম, আর যদি তুমি এটাকে, আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, যে প্রমাণ, যদি প্রশমন তাপ বলে তাহলে প্রমাণ অবস্থায় যে বিক্রিয়াটা হবে আর কি, প্রমাণ তাপমাত্রা এবং চাপে ওইরকম বলতে পারবা। এখন দেখো, আমরা একটা প্রশ্ন লিখবো, এই প্রশ্নটা আনসারও দিব, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, সবাই প্রশ্নটা লিখো। মানে এই প্রশমন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে আর কি। দেখো, যে একটা প্রশ্ন হচ্ছে, কোশ্চেন, এটা হচ্ছে 3 মার্কসের প্রশ্ন, বুঝছো? মার্কস 3, গতে আসবে আর কি এটা। কোনো একটা উদ্দীপকের সাথে গ নম্বরে এই প্রশ্নটা আসবে আর কি। এটা হচ্ছে, দেখো, সকল শক্তিশালী, সকল শক্তিশালী অম্ল, সকল শক্তিশালী অম্ল এবং সকল শক্তিশালী ক্ষারের, সকল শক্তিশালী ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝছো? ধ্রুবক কেন, দেখো এই প্রশ্নগুলো কিন্তু, আর এটা তো আসলে কলেজও দিছিল আপনি। হ্যাঁ, প্রশ্নটা দিছিলাম কিন্তু ব্যাখ্যাটা কোনো ওইভাবে দিই নাই, দিছি কিনা মনে নাই। অল্প একটু বলছি, আজকে এটা ডিটেলস ব্যাখ্যা দিব, বুঝছো? দেখো, জি। এই প্রশ্ন পরীক্ষায় আসবে, সকল শক্তিশালী অম্ল এবং সকল শক্তিশালী ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক। মানে শক্তিশালী অ্যাসিড তো আর পৃথিবীতে একটা নাই, তাই না? শক্তিশালী ক্ষার তো একটা, অনেকগুলো শক্তিশালী অ্যাসিড আছে, অনেকগুলো আবার শক্তিশালী ক্ষার আছে। এদের প্রশমন তাপের মান, এদের প্রশমন তাপের মানটা কেন ধ্রুবক সেটা আমরা একটু করবো। দেখো, আমরা একটা এক্সাম্পল দিই, কিছু এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবো। মনে করো HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, একটু এই রিয়েকশনটা যদিও লিখছি আমরা, এটার প্রশমন তাপের মান কত? মানটা কত জানি, ডেল্টা এইচ মান হচ্ছে -57 পয়েন্ট কত, 34 থার্টি কিলোজুল। ফোর হ্যাঁ। আচ্ছা, তোমরা যে বাস্তবে যে ক্লাস করো আর অনলাইনে যে ক্লাস, কি এর কোনো পার্থক্য আছে? পার্থক্য একটাই, আমাকে দেখতেছো না আর কি, ঠিক আছে, এটাই পার্থক্য। আমাকে আমাকে দেখতে পাইতে, কিন্তু তখন নেট দুর্বল হয়ে যায়, বুঝছো? আমার ভিডিওটা হয়তো, কিন্তু নেট দুর্বল হয়ে যায়, আমি আমি আর আমাকে শো করতে, তাহলে তখন তোমরা আবার ক্লাসের ইয়াটা দেখতে সমস্যা হইতো। এই যে দেখো, আরেকটা দেখো, H2SO4 সালফিউরিক অ্যাসিড, আর এটা হচ্ছে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? রিয়েকশনে কি তৈরি হবে? সোডিয়াম সালফেট প্লাস কি হবে? পানি। এটার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা কি? -57.117, বুঝছো, কিলোজুল। অথবা মনে করো, আহ, আমরা আরো আরেকটা এক্সাম্পল দিই, নাইট্রিক অ্যাসিড, মনে করো নাইট্রিক অ্যাসিড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এটা যদি রিয়েকশন হয়, তো কি আসতেছে? পটাশিয়াম নাইট্রেট প্লাস কি হবে? পানি। আচ্ছা, অনেকে মেসেজ দিচ্ছ, আমি মেসেজটা দেখতেছি, তোমাদের প্রশ্নটা কি, -57.10 কিলোজুল, বুঝছো? আমি জাস্ট, আমি কিন্তু মানটা বইয়ে, এরকম তোমাদের বইয়ে কিন্তু দেখবে এরকম একটা চার্ট আছে, বুঝছো? অনেকগুলো শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার দিয়ে তারা এরকম এরকম দেখাইছে যে এগুলো মানটা মোটামুটি সেম। এখন প্রশ্নটা দেখো, প্যাটার্নটা একটু বুঝো।
যে প্রথম যে রিয়েকশন লিখছি এটা ডেল্টা এস এর মান কত -57, তাই না? পরে যে রিয়েকশন লিখছি এটার মান কত -57, পরে যেটা লিখছি এটা কত -57। দশমিকের পরে হচ্ছে একটু হয়তো কোনোটা 34.1710, এটা আসলে আমি এক্সাক্ট ভ্যালু দিই নাই, মোটামুটি 57 এর কাছাকাছি শব্দ, তাই না? 57। এখন প্রশ্ন হচ্ছে যে সবগুলো মান কেন কাছাকাছি বা সেম কেন, ধ্রুবক কেন? ধ্রুবক না নেই এটা, ধ্রুবক বলতে একই রকম মান। ধ্রুবক বলতে কি বুঝায়? মানটা একই রকম, ঠিক আছে? তোমরা কি আমার প্রশ্নটা বুঝতে পারছো? কোশ্চেনটা কি ধরা গেছে? সামিয়া তুমি কি বুঝছো? জি হ্যাঁ। ওকে। আমার প্রশ্ন হচ্ছে যে সকল শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের জন্য প্রশমন তাপের মানটা কেন প্রায় একই রকম? কেন একই রকম হয়েছে? কারণ শোনো, এক একটা রিয়েকশনে কিন্তু এক একটা রিয়েকশনের জন্য ডেল্টা এস এর মানটা কিন্তু ভেরি করার কথা, কোনো ক্ষেত্রে 50, কোনো ক্ষেত্রে 100 হবে, 80 হবে, বুঝো নাই? এরকম কিন্তু এই ক্ষেত্রে সেম আসছে। এই ক্ষেত্রে কেন সেম আসছে, এই হচ্ছে আমার প্রশ্নটা। যে প্রত্যেকটা রিয়েকশনের জন্য ডেল্টা এস এর মানটা তো সেম সেম আসার কথা না, কিন্তু কেন সেম আসছে, এই হচ্ছে প্রশ্ন। এই জন্য প্রশ্নটা হচ্ছে এরকম, সকল শক্তিশালী অম্ল এবং সকল শক্তিশালী ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক। হ্যাঁ, প্রশমন তাপের মানটা কত? ধ্রুবক, ঠিক আছে? একই রকম। এটা কারণটা দেখো, কারণটা একটু বলি তোমাদেরকে। তোমরা অনেকেই হয়তো এসিড 9-10 যেহেতু এসিড সম্পর্কে পড়ছো, তোমরা কি এসিডের সংজ্ঞা জানো কেউ? বা ক্ষারের সংজ্ঞা কি জানো তোমরা? ওই ভালোভাবে জানো না, না? আচ্ছা, এসিড, শোনো, শক্তিশালী এসিড হচ্ছে কি জানো? যে সকল এসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, এটা শক্তিশালী এসিড, বুঝছো? যে প্রত্যেকটা শক্তিশালী এসিড কিন্তু পানিতে কি হবে? পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হবে। সকল শক্তিশালী অম্ল পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়। সকল শক্তিশালী ক্ষার এটাও কিন্তু পানিতে কি হয়? সম্পূর্ণরূপে আয়নিত হয়। এখন এই যে HCl টা ভালো করে দেখো, আমি প্রথম রিয়েকশনের জন্য তোমাদেরকে একটু দেখাই। দেখো, HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলো কিন্তু একুয়াস মাধ্যমে চিন্তা করতেছে, কারণ ওদের দ্রবণ বানানো হয়েছে জলীয় মাধ্যমে, বুঝছো? একুয়াস মাধ্যমে। কারণ HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড এর মাধ্যম ছাড়া তো রিয়েকশন করবে না, সবগুলোতে কিন্তু পানি আছে, বুঝছো? পানির মাধ্যমে রিয়েকশনটা হচ্ছে। তো HCl টা একুয়াস মাধ্যমে কি অবস্থায় থাকে জানো? হাইড্রোজেন প্লাস অবস্থায় থাকে HCl টা। এটা আমরা AQ দিই, একুয়াস। Cl মাইনাস, যেটা এই Cl মাইনাস, এটাও কিন্তু এটা এটা একুয়াস দিব, এটা জলীয় মাধ্যমে যেহেতু থাকে। HCl টা যখন তুমি পানিতে দিবা, HCl টাকে এখানে আটতেছে কেন ডান দিকে? ড্র করলে কে? বুঝলাম না আমি কিছু। কে? হ্যাঁ, ড্র করতে না করছে না? ওকে, আরেকজনে বলে দাও কে করছে এই কাজ, ক্লাস থেকে বের করে দেবে কিন্তু তোমাকে। হাইড্রোজেন প্লাস, দেখছো HCl টা যখন পানিতে নিবা, HCl টা যখন পানিতে নিবা তখন সে হাইড্রোজেন প্লাস তৈরি করবে। আর Cl মাইনাস, এটা HCl টা পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হবে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটাও কি হবে? এটাও কি হবে? পানিতে যাওয়ার সাথে সাথে সোডিয়াম প্লাস, এটা একোয়াস মাধ্যমে এরকম থাকবে, আর OH টি কি থাকবে? এরকম, বুঝছো? এটা এরা যখন রিয়েকশন করে ফেলবে, তাহলে একটা সোডিয়াম ক্লোরাইড এখানে তৈরি করবে, প্লাস কি H2O, কি তৈরি করবে? পানি, বুঝছো? এই যে লবণ তৈরি করছে আর কি, পানি। তার মানে হচ্ছে এর মানে হচ্ছে যে শক্তিশালী অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, শক্তিশালী ক্ষারও কি হয়? পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়। আমি যদি অন্যগুলোর ক্ষেত্রেও যদি এইগুলা দেখাই, বুঝছো? তুমি যদি এইগুলোর ক্ষেত্রে এইভাবে ভেঙে ভেঙে তুমি যদি রিয়েকশনটা দেখাও, সেম ঘটনা ঘটবে। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস হবে, দুইটা হবে যদিও, হাইড্রোজেন প্লাস। সালফেট আছে এখানে, প্লাস কত? সালফেট। হ্যাঁ, এটা একুয়াস মাধ্যমে। তারপরে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের আগের মতোই, এটার মতো সোডিয়াম প্লাস একুয়াস, OH মাইনাস, এটা একুয়াস জলীয় মাধ্যমে, মানে পানিতে যেহেতু ঘটনাটা করতেছে, এই জন্য আমরা একুয়াস দিই, বুঝছো? তৈরি হবে কি? সোডিয়াম সালফেট। লবণ হবে, প্লাস কি হবে? আর হবে তোমার কি? পানি, দেখছো? এই পানি। তার মানে কি প্রতি প্রতি ক্ষেত্রে কি হচ্ছে? পানি হচ্ছে আর কি এখানে। প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে? পানি হচ্ছে। যেমন আমি যদি আরেকটা রিয়েকশন আছে না, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে যদি দেখাই, এটা হাইড্রোজেন প্লাস হবে, প্লাস নাইট্রেট হবে, এটা একুয়াস মাধ্যমে ছিল, এটাও একুয়াস মাধ্যমে ছিল। তারপরে পটাশিয়াম প্লাস একুয়াস মাধ্যম, OH মাইনাস, এটাও তো। AQ মানে কি বলো সামিয়া? AQ বলতে কি বুঝায়? জলীয়, জলীয় দ্রবণ, স্যার। জলীয় মাধ্যম, হ্যাঁ। তো জি। দেখছো যে এখানে হাইড্রোজেন প্লাস নাইট্রেট সব করে দিলাম এখানে। আলটিমেটলি যে রিয়াকশনটা হবে, আলটিমেটলি যে বিক্রিয়াটা হবে, বিক্রিয়াটা কিন্তু এটাই হবে, দেখো। পটাশিয়াম নাইট্রেট একটা লবণ হবে, প্লাস কি হবে? পানি। এখন তোমরাই আমাকে বলো প্রত্যেকটা বিক্রিয়া কি তৈরি হয়েছে এখানে? পানি। প্রতিটা প্রতিটা রিয়াকশনে কিন্তু পানি তৈরি হয়েছে, বুঝছো? আমি একটু
এটা কালারিং করে দেখাই, প্রত্যেকটা রিয়েকশন কি তৈরি হয়েছে, পানি, দেখছো? তাহলে এদের ক্ষেত্রে এই সকল শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের জন্য একটা কমন রিয়েকশন, একটা বুঝছো, একটা কমন রিয়েকশন হচ্ছে কি জানো, হাইড্রোজেন প্লাস আর কি ওএইচ মাইনাস। মাই এই দেখো, এইটা হচ্ছে ওদের কমন রিয়েকশন, মানে কি তৈরি করতেছে, পানি। যেহেতু সকল ক্ষেত্রে যেহেতু একই রিয়েকশন হচ্ছে, এইখানে যে রিয়েকশন হচ্ছে, এখানে যে রিয়েকশন হচ্ছে, এখানে যে রিয়েকশন হচ্ছে, একই রকম রিয়েকশন হচ্ছে, হ্যাঁ, এবং সকল ক্ষেত্রেই হাইড্রোজেন প্লাস ওএইচ এর সাথে মিলে পানি হচ্ছে, এক রিয়েকশন যেহেতু, তাহলে এই জন্য প্রশমন তাপের মান নাকি মোটামুটি সব প্রতি ক্ষেত্রেই কত, সেম। তো তোমরা আনসার লিখবে এরকম, আমি আনসারটা আমার ভিডিওটা পরে আবার দেখবা, আমি যদি এটা ইউটিউবে দিই বা ফেসবুকে পরে আবার দেখে নোট করবো আর কি, যে মানে এটা কারণটা হচ্ছে এরকম যে সকল শক্তিশালী অম্ল পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, সকল শক্তিশালী ক্ষারও কি হয়, পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়। যেহেতু সকল শক্তিশালী অ্যাসিড এবং সকল শক্তিশালী ক্ষার পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, হ্যাঁ, এই জন্য তাদের প্রশমন তাপের মানটা ধ্রুবক। এই জন্যই তাদের প্রশমন তাপের মান ধ্রুবক। এখন মনে করো একটা অ্যাসিড যদি সম্পূর্ণরূপে আয়নিত হয়, ক্ষারটা যদি আয়নিত না হয়, তাহলে কিন্তু প্রশমন তাপের মানটা সমান আসবে না। আমার কথা কি বুঝছো সামিয়া, তুমি কি আমার কথা বুঝতে পারছো? না স্যার, এখানে বুঝছি না। বুঝছো না নেই? আচ্ছা, আমি বলছি যে সকল শক্তিশালী অ্যাসিড, আমি আমি কি লিখে দিব এটা, লিখে দিলাম। দিব, হ্যাঁ, দিলাম কা। আমি লিখে দিব। লিখে দিলে তো এটা কপি হয়ে গেল, নোট হয়ে গেল, তাহলে লাভ কি তা? তোমরা তো মুখস্থ করে ফেলবে কি বাসায় সব না পড়ে, আমি যা বলবো তাই লিখে দিবাতে কেমনি হবে? ওকে, ক্লাসে আমরা কয়জন আছে এখন? 20 জন, 21 জন, ওকে। আমি আনসার লিখে দিব নাকি? শোনো, আনসারে কিন্তু একটা পার্ট কিন্তু হয়ে গেছে, দেখো এই যে এই রিয়েকশন গুলো লিখছে না নেমে, এখানে এই যে কতগুলো যে রিয়েকশন লিখছি, বুঝছো? এইগুলো তোমরা লিখতে হবে কিন্তু এই আনসারটার জন্য, এগুলো অবশ্যই আমরা লিখবো যা যা এখানে আছে। আর লাস্টে গেলে এটাকে এই কথাটা বলবো, লেখো সকল শক্তিশালী, আনসারটা একটু লিখতেছি আর কি, হ্যাঁ, সকল শক্তিশালী অম্ল পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, ঠিক আছে? আবার সকল শক্তিশালী ক্ষার ক্ষারও পানিতে কি হয়, পানিতে সম্পূর্ণরূপে, মানে 100% আয়নিত, সম্পূর্ণরূপে আয়নিত হয়, আয়নিত হয়, হ্যাঁ, তাই তাদের প্রশমন তাপের মান সমান। তুমি এই কথা লিখে, এই যে আমি উপরে যে এগুলো এক্সাম্পল গুলো দিলাম না নি, এগুলো আবার তুলে দিতে হবে, বুঝছো? সকল শক্তিশালী অম্ল পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, সকল শক্তিশালী ক্ষারও কি হয়, পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, বুঝছো? এই জন্য তাদের প্রশমন তাপের মানটা ধ্রুবক। এবং শর্টকাটে এই এই যে রিয়েকশন গুলো আছে, এই রিয়েকশনটা তুলে দিবা আর কি, এটা যে প্রত্যেকটা শক্তিশালী অম্ল এবং শক্তিশালী ক্ষারের জন্য প্রশমন বিক্রিয়া হচ্ছে সত্যিকার অর্থে এটা, হাইড্রোজেন প্লাস আর ওএইচ মিলে কি হয়, পানি হয়। হাইড্রোজেন প্লাস এবং ওএইচ মিলে কি হবে, পানি হবে, ঠিক আছে? জি এখন কি স্যার। বুঝতে পারছো? এটাই মেন জি কথা, স্যার। এটা লিখলেই মার্কস পাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো এই প্রশ্নটা বললাম, কে জানি একটু মেসেজ, জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, নতুন রূপক, রূপক তুমি পরে ভিডিও দেখো, হ্যাঁ, পরে যারা জয়েন করছো ভিডিও দেখবেন, ভিডিওটা যদি রেকর্ড কোনো করতেছিলাম কিনা, করছিলাম মনে রেকর্ড, ওকে, পরে যদি সম্ভব হয় দিব আর কি ইউটিউবে বা ফেসবুকে, দেখো। এখন আরেক এটা একটা অল্টারনেটিভ প্রশ্ন আছে, বুঝছো? দেখো, আমি একটা প্রশ্ন করি, শক্তিশালী অম্ল এবং দুর্বল ক্ষারের, বুঝছো, দুর্বল ক্ষারের, শক্তিশালী অম্ল এবং দুর্বল ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক নয় কেন? প্রশমন তাপের মান ধ্রুবক নয় কেন, বুঝছো? ধরো একটা যদি শক্তিশালী হয়, হ্যাঁ, আর একটা যদি দুর্বল হয়, একটা যদি শক্তিশালী হয়, এটাও 3 মার্কসের প্রশ্ন পরীক্ষায় আসে। যেমন মনে করো
একটা এক্সাম্পল দিই। ধরো HCl, এটা শক্তিশালী, ঠিক আছে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু দুর্বল। এদের মধ্যে রিয়েকশন হলে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, প্লাস কি তৈরি করবে? পানি। ঠিক আছে। এখানে দেখো, এটা হচ্ছে শক্তিশালী, এটা শক্তিশালী, শক্তিশালী, বুঝছো? শক্তিশালী। আর এটা হচ্ছে দুর্বল, মানে কি, সরি, দুর্বল। মানে এখানে খাটটা হচ্ছে দুর্বল, বুঝছো? খাটটা কি? দুর্বল। তো এটা মনে করো, এটা হয়তো 10% ডিসোসিয়েট হয়, আর এটা কিন্তু 100% আয়নিত হয়। এটা কত পার্সেন্ট হয়? 100%। ভালো করে চিন্তা করো, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে মনে করো, ধরলাম যে এখানে 100টা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে মাত্র 10টা কি হয়? OH মাইনাস তৈরি হবে। আর এখানে HCl এর ক্ষেত্রে 100টা যদি HCl থাকে, 100টা HCl থাকলে আমরা 100টা কি পাবো? হাইড্রোজেন প্লাস পাবো। এখন তোমরাই বলো যে এখানে 100টা হাইড্রোজেন প্লাস তো নিশ্চয়ই 10টা OH এর সাথে রিয়েকশন করবে না। 10টা OH 10টার সাথে রিয়েকশন করবে, 10টা OH মাইনাস 10টা হাইড্রোজেন প্লাসের সাথে রিয়েকশন করবে, ঠিক আছে। আর বাকি প্রায় 90টা কিন্তু রিয়েকশনে অংশগ্রহণ করবে না। যেহেতু বাকিগুলা রিয়েকশন, হ্যালো, যেহেতু বাকিগুলা বিক্রিয়া অংশগ্রহণ করে না, এই জন্য তাদের প্রশমন তাপের মানটা ধ্রুবক হবে না। তোমরা কি আমার কথা বুঝছো? যে কোনো একটা জি যদি স্যার। দুর্বল হয়, যে কোনো একটা দুর্বল হইলে এই প্রশমন তাপের মানটা আগের মতো -57 হবে না, কারণ একটা দুর্বল, এটা কম পরিমাণে আয়নিত হবে, এটা 10% আয়নিত হবে। তার মানে 100টার মধ্যে তোমার 100টা অণুর মধ্যে মাত্র 10টা আয়নিত হবে। আর একটা অ্যাসিডটা 100টার মধ্যে 100টাই আয়নিত হবে। হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থে রিয়েকশন তো 10টার সাথে কার কি কয়টা রিয়েকশন হবে? 10টার সাথে 10টারই রিয়েকশন হবে, বুঝছো? 10টা OH মাইনাসের সাথে 10টা, বাকি 90টা হাইড্রোজেন প্লাস। এটা বিক্রিয়ার মাধ্যমে থেকে যায়, বিক্রিয়ার মাধ্যমে থেকে যায়। এই জন্য তার প্রশমন তাপের মানটা ধ্রুবক নয়। তোমরা কি আমার আনসার বুঝতে পারছো? জি স্যার। এটা আনসার লিখতে হবে এইভাবে, যে সকল শক্তিশালী অম্ল পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, কিন্তু দুর্বল কার পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় না। ঠিক আছে। যেহেতু মানে মানে দুর্বল কাঠটা যেহেতু সম্পূর্ণরূপে আয়নিত হয় না, এই জন্য তাদের প্রশমন তাপের মানটা ধ্রুবক নয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাসের টাইম ওভার হয়ে গেছে, বুঝছো? আজকে আর পড়াচ্ছি না। এটার একটা আরেকটা ক্লাস হলে, আরেকটা অঙ্ক আছে, বুঝছো? আরেকটা অঙ্ক করলে তুমি 10 মার্কস আনসার করতে পারবে। এটা আমরা হয়তো কালকে পড়াবো, ঠিক আছে। আমি গ্রুপে একটু খেয়াল রাখবো, ঠিক আছে। সন্ধ্যার দিকে একটু খেয়াল রাখবো, মেসেজ দিবনি আমি। আর কোনো প্রশ্ন আসেনি? তোমাদের কোনো কোশ্চেন আসেনি? কোনো প্যারেন্টস কে কিনা লাগবে এক্সাম মো? MCQ উপর আগে আমি কি শেষ, জানি? 10 মার্কস। না বলে দি বর্তন। বোর্ড টোড নাই, বই থেকে, মেন বই থেকে, মেন বই বুঝলে পারবা, ঠিক আছে। ওকে। আচ্ছা, ঠিক আছে, অনেকে তো ক্লাস করছো দেখি আজকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ক্লাস কি সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, নাবিলা। ঠিক আছে।